তো নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা শুরু করতে চলেছি তড়িৎ প্রবাহের তাপীয় ফলাফল সম্বন্ধে। তড়িৎ প্রবাহের তাপীয় ফলাফল তোমরা সাধারণ উদাহরণ থেকে দেখতে পাবে তড়িৎ প্রবাহের হলে কিভাবে তাপটা উৎপন্ন হয়। তোমরা ধরো একটা ল্যাম্পকে জ্বালালে, ল্যাম্প জ্বালানোর সময় তখন তোমরা যদি সেটাকে হাত দিয়ে দেখো সেটা ঠান্ডা থাকবে, কিন্তু ল্যাম্প ধরো 2 ঘন্টা জ্বললো, বাড়ির ল্যাম্প, তারপর সুইচ বন্ধ করে সেটাকে একবার হাত দিয়ে দেখবে, সেটা গরম লাগবে। আরেকটা উদাহরণ বলি, যখন পাখা তোমরা চালাও, ধরো পাখাটা চলছে, পাখার মাঝখানটা ফার্স্টে যখন চালানোর আগে হাত দিয়ে দেখবে তোমরা, সেটা ঠান্ডা, কিন্তু যখন পাখাটা 2 ঘন্টা আরো চললো, তারপরে সুইচটাকে বন্ধ করবে, তারপরে হাত দিয়ে দেখবে পাখার যে মাঝখানটা ওটা গরম হয়ে গেছে। এটা কিভাবে হচ্ছে সেটা চলো এবার বোঝার চেষ্টা করি। ধরো এটা একটা পরিবাহী, এর মাঝে একটা রোধ আছে। এই যে লাইট, পাখা, এগুলোটা এক ধরনের রোধ। এখান থেকে আই প্রবাহ হচ্ছে। এখন এই আই, ধরো এটা তুমি এখান থেকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যাবে, মাঝে অনেকগুলো বাধা আছে। ধরো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে তোমার যেতে হলে মাঝে 3জনকে অতিক্রম করতে হবে, ঠিক আছে? ধরো 4জনকে অতিক্রম করতে হবে, ঠিক আছে? তাহলে এই 4জনকে তুমি কিভাবে সরাবে? এইভাবে সরিয়ে সরিয়ে যখন বি এর কাছে পৌঁছাবে, তার মানে কি এ থেকে বি তে যেতে তোমাকে একটা কার্য করতে হবে। এ থেকে যখন বি তে যাবে তখন এই 4জনকে তো সরাবে, 4জন তোমার সামনে দাঁড়িয়ে আছে, কাউকে সরালে, একে সরালে, আবার একে সরালে, এইভাবে সরিয়ে যখন বি এর কাছে পৌঁছাবে তখন কি হবে, এ থেকে বি তে যাওয়ার সময় একটা তোমাকে কার্য করতে হয়েছে, মানে কাজ করতে হয়েছে। এই যে লোকগুলোকে সরালে, এটা তো কাজ। এখন এই কার্য যেটা, সেটা যখন ক্ষমতা দিয়ে আমরা লিখি, ক্ষমতা বাই সময়, এই ভুল হলো, ক্ষমতা সমান কি কার্য বাই সময়। কার্য, ক্ষমতা, শক্তি 9 যে চ্যাপ্টারটা ছিল, আর কার্য সমান শক্তি। কার্য আর শক্তি এই দুটোকে আমরা একই বলে শিখেছিলাম তো ক্লাস 9-এ। এবার তোমরা দেখো যে কার্যটা করতে হয় সেই কার্যটা কি। কার্য আর শক্তি তো দুটো একই জিনিস, আলাদা আলাদা, কিন্তু সেটা কি তোমাদেরকে পরে বলছি। আগে দেখো কার্য যেটা শক্তি, সেটা কার্যটাই শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এবার শক্তি কি? শক্তি হচ্ছে, আমরা জানি শক্তি কোনোদিনও ধ্বংস বা সৃষ্টি হয় না, শক্তি এক শক্তি থেকে অপর শক্তিতে রূপান্তরিত হয়। তাহলে এখানে যে শক্তিটা আছে চলাচল করছিল, সেই শক্তিটা কি? এটা তো তাড়িতিক শক্তি, মানে তড়িৎ শক্তি। তড়িৎ শক্তি, এই তড়িৎ শক্তি কিসে পরিণত হচ্ছে? তড়িৎ শক্তি যখন কার্য করলো 4জনকে ঠেলে ঠেলে গেল, তার মাথা গরম হয়ে গেল, মানে সে তার থেকে তড়িৎ শক্তির তাপ শক্তিতে রূপান্তরিত হয়ে গেল। তাপ শক্তি, কিছুটা পরিমাণ তাপ শক্তিতে রূপান্তরিত হলো, আর বাদ বাকি পরিমাণটা আবার ফিরে এলো। এইভাবে দেখো তড়িৎ শক্তি কি, যে এইভাবে তাপ শক্তিতে রূপান্তরিত হয়। এই বাধাটা অতিক্রম করার জন্য যে কার্যটা তৈরি হচ্ছে, সেই কার্যের ফলে তড়িৎ শক্তিটা তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। এটা হচ্ছে তড়িৎ প্রবাহের তাপীয় ফলাফলটা কেন হয়, তাপ কিভাবে উৎপন্ন হয় সেটার জন্য। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা জুলের সূত্রটা আগে সাধারণভাবে বোঝার চেষ্টা করি। দেখো জুলের সূত্র বোঝার আগে আমি যে উদাহরণটা দিলাম সেটা হচ্ছে, তোমরা দেখবে একটা বাল্ব যখন জ্বালা হবে, জ্বালার পর সেটা 2-3 ঘন্টা পর সেটা খুব গরম হয়ে যায়। এখন বাল্বটা কেন গরম হয়? এই কারেন্টটা যাচ্ছে, এটা ধরো একটা বাতি বা বাল্ব, সেই বাল্বটার মধ্য দিয়ে কারেন্টটা যাচ্ছে, ওই বাল্বের রোধটা অতিক্রম করার ফলে যে কার্যটা তাকে করতে হয়েছে, সেই পরিমাণ কার্যটা তড়িৎ শক্তি থেকে তাপ শক্তিতে রূপান্তরিত হয়েছে। এখন ধরো তুমি এতে বেশি কারেন্ট পাঠালে, ধরো আগে
কারেন্টে ধরো আগে 1 অ্যাম্পিয়ার কারেন্ট পাওয়া যেত, এখন ধরো তুমি 5 অ্যাম্পিয়ার কারেন্ট পাঠালে, তাহলে বেশি কারেন্ট গেলে কি হবে? বাল্বটা বেশি গরম হবে, তাই তো? যখন অল্প পরিমাণে কারেন্ট যাচ্ছে, তাহলে যে পরিমাণ কার্য হচ্ছে, যখন বেশি পরিমাণ কারেন্ট যাচ্ছে তখন সেই পরিমাণ, তখন কার্যের পরিমাণটা বাড়ছে, অর্থাৎ বেশি পরিমাণ তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তাই যখন কারেন্ট যখন বেশি পরিমাণ কারেন্ট দেওয়া হবে, তখন যে তাপটা হবে সেটা বাড়বে। আবার একটা ধরো, বাতিটাকে তুমি 1 ঘন্টা পর একবার হাত দিয়ে দেখলে, সেটা যে পরিমাণ গরম হবে, ধরো 5 ঘন্টা পর হাত দিয়ে দেখলে, তাহলে তার থেকে বেশি গরম হবে। তাহলে সময়ের সাথে আর এই কারেন্টের সাথে তড়িৎ প্রবাহ মাত্রার সাথে কেমন সম্পর্ক? তড়িৎ প্রবাহ মাত্রার সাথেও সমানুপাতিক হচ্ছে, আর যে সময় ধরে ওটাকে তড়িৎ প্রবাহটাকে চালানো হচ্ছে তার সাথেও সমানুপাতিক হচ্ছে। আর একটা জিনিস দেখো, আরেকটা হচ্ছে এই রোধ। ধরো এখানে ধরো তুমি আছো, তোমাকে 4 জনকে ঠেলে একটা বাসে উঠতে হচ্ছে। যতটা না তোমাকে কার্য করতে হবে, তোমাকে যদি 10 জনকে ঠেলে উঠতে হয় তাহলে তার থেকে বেশি কার্য করতে হবে। তাহলে এখানে যদি বাধাটা আমরা বেশি দিই, রোধের পরিমাণ যদি বেশি দিই, বাধা বেশি হলে কি তোমার মাথা গরম বেশি হবে। অর্থাৎ কি, বাধা বেশি হলে এখানে যে তাপ শক্তি সেটা বেশি পরিমাণে উৎপন্ন হবে। তাহলে আমরা কি কি পেলাম? তাপ শক্তি যেটা উৎপন্ন হবে সেটা কি কারেন্টের সাথে সমানুপাতিক। তাপ শক্তি যেটা উৎপন্ন হবে সেটা সময়ের সাথে সমানুপাতিক। তাপ শক্তি যেটা হবে সেটা হচ্ছে তোমার রোধের সাথে সমানুপাতিক। এখন পরীক্ষা করে বিজ্ঞানী জুল পরীক্ষা করে দেখেছেন, এই যে কারেন্টের সাথে যে সমানুপাতিক সম্পর্কটা আমরা বলছি, সেটা হচ্ছে কারেন্টের স্কোয়ারের সাথে সমানুপাতিক। তড়িৎ প্রবাহ মাত্রা যখন 1 অ্যাম্পিয়ার, তখন ধরো এটা হচ্ছে হিট, মানে তাপটা হচ্ছে 1 জুল। তড়িৎ প্রবাহ মাত্রা যখন 2 অ্যাম্পিয়ার, তাপ হচ্ছে তোমার 4 জুল। তড়িৎ প্রবাহ মাত্রা যখন 3 অ্যাম্পিয়ার, তাপ হচ্ছে ধরো তোমার 3×9 জুল। এইভাবে এখন এবার জুলের সূত্রটা আমরা ঠিকভাবে দেখি। দেখো, কোন পরিবাহীর রোধ পরিবাহীর তড়িৎ প্রবাহ মাত্রার বর্গের সমানুপাতিক হয়ে থাকে। দেখো, কোন পরিবাহীর রোধ এবং যদি সময় স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ এই দুটো কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর মধ্য দিয়ে প্রবাহিত তড়িৎ প্রবাহের বর্গের সাথে সমানুপাতিক হয়ে থাকে। তড়িৎ প্রবাহের বর্গের সাথে সমানুপাতিক হয়ে থাকে। এবার কোন পরিবাহীর যদি তড়িৎ প্রবাহ মাত্রা এবং রোধ স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ তড়িৎ প্রবাহের সময়ের সাথে সমানুপাতিক হয়ে থাকে। যদি কোনো পরিবাহীতে সময় আর আই, মানে তড়িৎ প্রবাহ মাত্রা কনস্ট্যান্ট বা স্থির থাকে, তাহলে পরিবাহীতে উৎপন্ন তাপ পরিবাহীর রোধের সাথে সমানুপাতিক হয়ে থাকে। এখন তিনটে একসাথে লিখলে আমরা কি লিখতে পারি? H proportional to I square RT। দেখো এটা একবার, তিনটে সমীকরণকে সমানুপাতিক গুলো আমরা একসাথে করে দিয়েছি, তাহলে I square RT। এটাই হচ্ছে জুলের সূত্র।
এবার এই সমানুপাতিকটা উঠলে আমরা কি জানি, এই এইচ এর সমানুপাতিক এইচ ইকুয়াল টু কে, যেটা হচ্ছে সমানুপাতিক ধ্রুবক আই স্কোয়ার আর টি। এই কেটা আমরা কি লিখতে পারি, কে সমান হচ্ছে 1/জুল, তাহলে এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে। দেখে নাও একবার, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, জে সমান আই স্কোয়ার আর টি বাই এইচ। এখন যে হচ্ছে তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক বলা হয়, যেটাকে আমরা কি লিখি, তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক বা জুল তুল্যাঙ্ক। এবার কোনো কিছু সংজ্ঞা দিতে গেলে আমরা কি বলি, যে এই পরিবর্তনশীল রাশিগুলোকে আমরা এক ধরে নিই। ধরো আই সমান এখানে 1, আর সমান 1 আর টি সমান যদি 1 হয়, আই সমান 1 অ্যাম্পিয়ার, আর সমান কি 1 ওহম রোধ, এবং সময় সমান কি 1 সেকেন্ড। তাহলে জুল সমান আমরা কি বলতে পারি, 1/h, 1/h আমরা বলতে পারি। তাহলে এইখান থেকে এর সংজ্ঞাটা যেটা দাঁড়ায় সেটা হচ্ছে একক সময়ে একক ওহম রোধের মধ্য দিয়ে একক অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহিত হলে একক সময়ের মধ্যে একক অ্যাম্পিয়ার প্রবাহিত হলে পরিবাহিতে যে পরিমাণ তাপ উৎপন্ন হয়, মানে এইচটা তো তাপ, যে পরিমাণ তাপ উৎপন্ন হয় তার অনন্যকেই, মানে 1/h কেই বলা হয় জুল তুল্যাঙ্ক। ঠিক আছে, দেখে নাও। এসআইতে এই জে এর মান হয় 1, আর সিজিএস এ এটা হবে 4.2 ইন্টু 10⁻7 ক্যালোরি আর পার ক্যালোরি। এখন তাহলে এসআইতে কি হলো, এসআইতে হলো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি, আর তোমার সিজিএস এ হলো এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। এখন এটা দেখো, এইচ সমান আই স্কোয়ার আর টি বাই জে। এখন ভি ইকুয়াল টু আই আর সমীকরণে আই ইকুয়াল টু কি, ভি বাই আর। তাহলে এখানে ভি বাই আর এর হোল স্কোয়ার ইন্টু আর ইন্টু টি বাই জে। এখন ভি বাই আর এর হোল স্কোয়ার যেটা আছে, তাহলে একটা আর দাও ভেঙেই করে দিই, ভি বাই আর স্কোয়ার ইন্টু আর, এটা ভি স্কোয়ার হবে, ইন্টু টি ইন্টু জে। তাহলে একটা আর এর সঙ্গে এই আর স্কোয়ারটা কাটলো, তাহলে ভি স্কোয়ার টি বাই আর জে, ভি স্কোয়ার টি বাই আর জে। তাহলে এখানে কি দাঁড়ালো, যে তাপটা ভি স্কোয়ার এর সাথে সমানুপাতিক হচ্ছে, ভি স্কোয়ার এর সাথে সমানুপাতিক হচ্ছে। এখন এই সূত্রটা কেন দেখালাম, ধরো এখানে আই বলে দেওয়া নেই, দুই প্রান্তের বিভব প্রভেদ বলে দেওয়া আছে, তখন এই সূত্রটা কাজে লাগাবে তোমরা। এবার কার্যের ধারণা দিয়ে ওহমের সূত্রটা দেখো। ধরো এই একটা পরিবাহী, এটা এ বিন্দু, এটা বি বিন্দু,
এ বিন্দু থেকে বি বিন্দুতে আই কারেন্ট নিয়ে যাওয়া হলো আর রোধের মধ্য দিয়ে, তাহলে আই কারেন্ট নয়, ফার্স্টে তোমাকে কিউ পরিমাণ চার্জ এই প্রান্ত থেকে এই প্রান্তে নিয়ে যেতে ডাব্লু পরিমাণ কার্য করতে হলো। তাহলে ডাব্লু ইকুয়াল টু কি জানি আমরা, ভি কিউ। দেখো, ডাব্লু পরিমাণ কার্য করতে হলো এই বিভব থেকে এই বিভবে কিউ পরিমাণ চার্জকে নিয়ে যেতে। এখন আধান সমান আমরা কি জানি, আধান সমান আমরা জানি কিউ ইকুয়াল টু আই টি। এগুলো সব সূত্রগুলো আগে পড়িয়েছিলাম। তাহলে দেখো ডাব্লু সমান আমরা কি লিখতে পারি, ভি কিউ এর জায়গায় লিখতে পারি আই টি। তাহলে ভি আই টি, যখন ভি কিউ ডাব্লু ইকুয়াল টু ভি কিউ ডাইরেক্ট দেওয়া থাকবে না অঙ্কের ক্ষেত্রে, ধরো তোমাকে ভোল্টেজ দেওয়া থাকলো, কারেন্ট দেওয়া থাকলো আর সময় দেওয়া থাকলো, তাহলে তুমি কি করবে, ডাব্লু ইকুয়াল টু ভি কিউ দিয়ে তোমার তখন মিলবে না, তখন কিউ এর বদলে আইটি বসাতে হবে। একটা সূত্রের মধ্যে আরেকটা সূত্র বসেই অঙ্ক করতে হবে। এই চ্যাপ্টারে তোমাদের অঙ্ক বেশি পড়ে, তোমাদের এই থিওরি এই চ্যাপ্টারে খুব কম। এবার তোমাদেরকে বলি যে দৈনন্দিন কাজে আমরা যে জিনিসগুলো ব্যবহার করি, এই তড়িৎ প্রবাহের ফলে তাপ যে সৃষ্টি হয় সেই এটাকে কাজে লাগিয়ে আমরা কি কি ভাবে ব্যবহার করতে পারি। যেমন বৈদ্যুতিক বাতি হচ্ছে একটা ব্যবহার, আর ঘরে ইস্ত্রি, হিটার, তারপরে ওয়েল্ডিং করার মেশিন, এইগুলো আমরা কাজে লাগাই। বৈদ্যুতিক বাতি, ইস্ত্রিতে কি আমরা জামা কাপড় যে ইস্ত্রি করি, প্লেন করি, সেটা কি একটা ওর ভিতরে নাইক্রোম তার থাকে, এরকম 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 নাইক্রোম তার জড়ানো থাকে, সেটা তোমাদের পরে আছে, সেটা তখন পরে দেখাবো। এখন খালি উদাহরণগুলো জেনে নাও। এগুলো হচ্ছে তড়িৎ প্রবাহের ফলে তাপ যে সৃষ্টি হয় সেটাকে কাজে লাগিয়ে যে যে যন্ত্র আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। এমন কয়েকটি যন্ত্রের নাম লেখো যেখানে জুলের তাপন ক্রিয়া অবাঞ্ছিত, যেমন বৈদ্যুতিক মোটর, ডায়নামো, এগুলো হতে পারে। এবার বৈদ্যুতিক বাল্বের গঠন সম্বন্ধে বলি। দেখো, বাল্বের ছবিটা আঁকছি, দেখো। এটা দেখো একটা টুপির মতো অংশ, তারপর এখান থেকে বাল্বটা উঠছে, এখানে হচ্ছে তামার তারের প্রলেপ দিয়ে এই দুটো উঠেছে, তারপর এখানে সরু টাংস্টেনের তার দিয়ে এই দুটো যুক্ত করা আছে। এটা হচ্ছে ধাতব টুপি, এটা হচ্ছে তামার প্রলেপ দেওয়া তার, এটা হচ্ছে টাংস্টেন, যেটাকে আমরা ফিলামেন্ট বলে থাকি। এই টাংস্টেন হচ্ছে দুটি ধাতুর সংমিশ্রণ, ম্যাঙ্গানিজ এবং লোহা। দেখে নাও তোমরা একবার পুরো ছবিটা, এরকমই এইভাবে যেটা আমি ছবিতে আঁকলাম সেটাই তোমরা যদি ভাষায় লেখো সেটাই হবে। রফল হবে না, টাংস্টেন হবে, দেখে নাও। এই বৈদ্যুতিক বাল্বের যে ফিলামেন্ট, সেটা হচ্ছে প্রথমে তড়িৎ শক্তি থেকে
প্রথমে উৎপন্ন করে তাপ শক্তি, সেই তাপ শক্তি থেকে তারপরে উৎপন্ন করে আলোক শক্তি। এটা কার্যনীতিতে লিখে দেবে। বৈদ্যুতিক হিটারের গঠনটা ভেতরের ছবিটা একবার দেখাচ্ছি, দেখো। এরকম ভাবে অংশ থাকে, এইরকম। আর এই প্রত্যেকটা অংশে এইভাবে নাইক্রোম তার জড়ানো থাকে। নাইক্রোম তার হচ্ছে যখন তড়িৎ প্রবাহ এর মধ্যে দিয়ে হয়, এটি প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন করে, প্রচুর পরিমাণে। নাইক্রোম তার এইরকম ভাবে জড়ানো থাকে। আর ছবিটা দেখো। এই যেটা ফার্স্টে আমরা আঁকলাম সেটা হচ্ছে চীনামাটির তৈরি হয়, আর এটা হচ্ছে নাইক্রোম তার, যার দুই পাশে তড়িৎ প্রবাহ, যার দুই পাশে পোটেনশিয়াল ডিফারেন্স বা বিভব প্রভেদ প্রয়োগ করলে এর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয়, এবং এটা প্রচুর লোহিত তপ্ত হয়ে খুব সহজেই তাপ উৎপন্ন করে। ফলে এর ওপরে একটা কভার থাকে, সেই কভারের ওপরে আমরা সেই কোনো কিছু গরম করতে দিলে সেখানে দিই, কিন্তু এর ভেতরের জিনিসটা আমি দেখালাম যে ভেতরে এইভাবে তারগুলো একসাথে জড়িয়ে থাকে। এখানে লিখছি নাইক্রোম তার লোহা, নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি। লোহা, নিকেল এবং ক্রোমিয়াম দিয়ে তৈরি একটা সংকর ধাতু, যেটা হচ্ছে উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুরণাঙ্ক বিশিষ্ট। ফলে এটা লোহিত তপ্ত হয়ে তাপ সৃষ্টি করলেও নাইক্রোম তার গলে যায় না এবং প্রচুর তাপ সৃষ্টি হয়, যার ফলে আমরা সহজেই তাপ উৎপন্ন করতে পারি। বৈদ্যুতিক ইস্ত্রি এর গঠনও ঠিক এরকম। এরকম বলতে ইস্ত্রি তো এইরকম হয়, এর ভেতরে নাইক্রোম তারগুলো জড়ানো থাকে। নাইক্রোম তারের গঠন ওই লোহা, নিকেল এবং ক্রোমিয়াম উচ্চ গলনাঙ্ক এবং উচ্চ স্ফুরণাঙ্ক যুক্ত হয়, ফলে উচ্চ তাপমাত্রাতেও এটা গলে যায় না এবং খুব বেশি পরিমাণে তাপ উৎপন্ন করতে পারে। এটা লিখে দিতে হবে তোমাদেরকে। এবার ফিউজ তার কাকে বলা হয়? ফিউজ তার ঘরে মাঝে মাঝে দেখবে বৈদ্যুতিক কিছু মানে বিদ্যুৎ সরবরাহ যদি আপ ডাউন হয়, তখন দেখবে ফিউজ উড়ে যায়, তখন ঘরে কারেন্ট চলে যায়। তখন ফিউজ তার এনে সেই মিটার থেকে ফিউজ ফিউজ খুলে ফিউজ তার পরানো দেখেছি কিনা যায় না, এরকম দুটো হচ্ছে ভেতরে দাঁড় থাকে। ধরো ফিউজ, এখানে দুটো এরকম উঠে থাকে, এখানে দুটো এরকম উঠে থাকে, এর মাঝে একটা তার দেওয়া থাকে। এই তারটা হচ্ছে খুব উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক যুক্ত। উচ্চ রোধ কেন হয়? উচ্চ রোধ হয়, আমরা কি শিখেছি যে যার বেশি রোধ সে বেশি তাপ উৎপন্ন করতে পারবে। তাহলে উচ্চ রোধ বেশি মানে এখানে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে। নিম্ন গলনাঙ্ক প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হবে অথচ নিম্ন গলনাঙ্ক, কেন না সহজেই যাতে গলে যায়। এবং কেন গলে যায়, কেন আমরা এইটা ব্যবহার করে থাকি? আসলে যখন আমরা এতে ধরো ফ্রিজ চলছে, এসি চলছে, টিভি চলছে, পাখা লাইট এইসব চলছে, হঠাৎ করে কোনো কারণে কারেন্টের ফ্লো হয়তো বেড়ে গেল, কিন্তু পোটেনশিয়াল ডিফারেন্স হয়তো বেড়ে গেল, কিন্তু তোমার বর্তনী আমাদের লাইট সহ্য করতে কত পারে? 220 ভোল্ট। সেই জায়গায় যদি বেশি কারেন্ট চলে আসে, বেশি
ভোল্টেজ হয়ে যায়, তখন কি করবে? তখন বৈদ্যুতিক বর্তনীগুলো তো নষ্ট হয়ে যাবে, পুড়ে যাবে, পাখা পুড়ে যাবে, লাইট পুড়ে যাবে। সেটা আমরা যাতে না পুড়তে দিই, তার জন্য এই রোধটা ব্যবহার করা হয়। এই তারটা ধরো এটা হচ্ছে মেন লাইন থেকে মিটারের সাথে তো যুক্ত থাকে, এটা থেকে এবার চারিদিকে ঘরের বর্তনীগুলো তৈরি হয়। এবার যখন এই তারটাই কেটে গেল, তখন লাইভ তারের মধ্যে একটা ক্ষত সৃষ্টি হলো, অর্থাৎ আমরা কি জানি শূন্যস্থানের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত হয় না, অর্থাৎ এটা গলে গেল, তারটা গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। সুতরাং কি বর্তনী এখান থেকে যখন তোমার বেশি কারেন্ট ফ্লো হচ্ছে, তখনই এটা উচ্চ রোধ হয়ে বেশি তাপ সৃষ্টি করে গলে গেল, ফলে অন্যান্য বর্তনীতে আর তাপগুলোকে মানে বেশি কারেন্টকে যেতে দিল না, এটা নিজেই পুড়ে গেল। এখন তোমার এইটুকু তার কেনার খরচ বেশি না এসি টিভি আবার নতুন করে কিনবে তুমি, তাই এই সরু তারের মাধ্যমে এখন মানে ফিউজ তৈরি করা হয়। এইটার এখন এসেছে এর বদলে এনসিবি, এটার পরে তোমাদেরকে বলছি। এটা আগে দেখো, এই তাহলে ফিউজ তারে কি থাকে? উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক। কেন বলে দিলাম, এর মধ্যে কি থাকে? 75% থাকে টিন, আর 25% থাকে লেড। এক মিনিট, 75% থাকে লেড আর 25% থাকে টিন। লেড মানে কি? লেড মানে যেটাকে আমরা সীসা বলে থাকি। দেখো এখানেই হলো সব বৈদ্যুতিক তারে ফিউজ তার ব্যবহার করা হয় কেন সেটাও বলে দিলাম। এর বৈশিষ্ট্যগুলো এর মধ্যেই বলে দিলাম, যে উচ্চ রোধ, নিম্ন গলনাঙ্ক, এত পার্সেন্ট সীসা থাকে, এত পার্সেন্ট টিন থাকে। এটা বৈদ্যুতিক সংযোগে ব্যবহার করা হয় যাতে যন্ত্রাংশ ক্ষতির হাত থেকে রক্ষা পায়। অর্থাৎ এখান থেকে বৈশিষ্ট্যগুলো হয়ে যাবে, যখন তোমরা পরীক্ষার খাতায় কোনো বৈশিষ্ট্য ভুলে যাবে, তখন সংজ্ঞা থেকে বৈশিষ্ট্য লেখার চেষ্টা করবে। ধরো পরীক্ষার খাতায় তো এত বৈশিষ্ট্য তোমার মনে রাখা সম্ভব নয়, তোমরা আগে সংজ্ঞাটা দেখবে, সংজ্ঞা থেকেই বৈশিষ্ট্য হয়ে যাবে। ধরো ওহমের সূত্র নয়, ফিউজ তারেরই বৈশিষ্ট্য ধারণা। ফিউজ তারের সংজ্ঞাতে আমরা কি বলেছি? 75% সীসা এবং 25% টিন যুক্ত একটি সংকর ধাতুর তার, যেটা উচ্চ রোধ এবং নিম্ন গলনাঙ্ক যুক্ত হয়ে থাকে এবং তড়িৎ বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত হয় এবং তড়িৎ বর্তনী সম্পূর্ণ করে, তাকে ফিউজ তার বলা হয়। তড়িৎ বর্তনীর সাথে শ্রেণী সমবায়ে যুক্ত হয়, ঠিক আছে? তাহলে এবার এখান থেকেই তুমি কি কি বৈশিষ্ট্য পাবে? 75% লেড থাকে, 25% টিন থাকে। এটা উচ্চ রোধ যুক্ত হয়ে থাকে যাতে তাপ বেশি উৎপন্ন হয়, নিম্ন গলনাঙ্ক যুক্ত হয়ে থাকে যাতে সামান্য ভোল্টেজ আপ ডাউন হলেই বা বিভব প্রভেদের সামান্য পরিবর্তনে এটা গলতে সাহায্য করে। আর আর একটা কি বললাম, এটা শ্রেণী সমবায়ের সাথে যুক্ত হয়, মানে ঘরের সমস্ত বর্তনীর সাথে এটা শ্রেণী সমবায়ে থাকে। এখন তোমাদেরকে একটা জিনিস বলি, ঘরের সমস্ত বর্তনীগুলো কি সমবায়ে থাকে? ধরো শ্রেণী সমবায়ে থাকে নাকি সমান্তরাল সমবায়ে থাকে? ধরো তোমার এটা হচ্ছে লাইট, এটা হচ্ছে তোমার ফ্যান, এটা দুয়ারের লাইট, এটা হচ্ছে দুয়ারের ফ্যান, ঠিক আছে? ধরো এটা ধরো আছে তোমার একটা আছে তোমার ফ্রিজ, এই ঘরে ধরো একটা আছে তোমার এসি, ঠিক আছে? আর এখানে তোমার হচ্ছে মেন সাপ্লাই,
এটা ব্যাটারির চিহ্ন দিচ্ছি, কিন্তু এটা আসলে ব্যাটারি নয়, মানে তোমার সাপ্লাই দেওয়া হচ্ছে, কারেন্ট সাপ্লাই হচ্ছে। ধরো এবার এখানে আমরা যে সুইচ, যেই সুইচটাকে আমরা অফ অন করি, সেই সুইচটাকে আমরা আসলে কিরকম আঁকতে পারি, মানে আসল সুইচের চিহ্ন কি, এরকম হয়ে থাকে, একটা গোল হয়, তার উপরে এরকম করে, যাতে অফ বা অন বোঝানো যায়। কিন্তু যখন বর্তনীতে আঁকি তখন বর্তনীতে সুইচ হচ্ছে, এটা হচ্ছে সুইচ অফ, মানে বর্তনী দুটো চিহ্ন আছে, মানে এটা সুইচ অফ, আর এটা হচ্ছে সুইচ অন। ঠিক আছে, এখন সুইচ অফ আছে না, সুইচ ধরো অফ আছে, হ্যাঁ ধরো অফ আছে, এবার আমি অন করতে চাই। তুমি ঘরে গেলে, ঘরে তুমি এসিটাকে অন করতে চাও, দিনের বেলা লাইট জ্বালতে চাও না, এবার তুমি সুইচটা অন করলে, এইটাকেও অন অনেক সময় বোঝানো হয়, যে এটা অফ ছিল, এটা এখানে নামানো হলো, মানে এটা অন হলো। এবার অন করার সময় তাহলে তুমি কি কি চলবে দেখো, তোমার এসি চললো, একই তো কারেন্ট যাচ্ছে, এখান থেকেই তো তোমার কারেন্ট ফ্লো হচ্ছে, এই দেখো আই তো সবে একই আছে, এখানে এসি চলে গেল, লাইট চলে গেল, পাখা চলে গেল, দুয়ারের লাইট পাখা চলে গেল, ফ্রিজ চলে গেল, সব চলে গেল এই একটা সুইচে। এটা কি আছে, এটা সবগুলো শ্রেণী সমবায়ে আছে, শ্রেণী সমবায়ে একই কারেন্ট, কিন্তু ভোল্টেজ ডিফারেন্স সবের মধ্যে আলাদা। এখন তোমার এই পাখাটা তো চালানোর দরকার ছিল না, ছিল কি, এই লাইটটা জ্বালানোর দরকার ছিল, এসিটা জ্বালানোর দরকার ছিল, তাহলে এসি জ্বালাতে যে তোমাকে সারা ঘরের বর্তনী জ্বলে গেল, এবার ওটা তো তোমার গেল একটা প্রবলেম। কিন্তু আর একটা মেন প্রবলেম যেটা, সেটা দেখো, ধরো কোনোদিন, ধরো কোথাও একটা, এখানে একটা ইঁদুর কেটে দিয়েছে, তাহলে এখানের বর্তনী ছিন্ন হয়েছে, এই বর্তনীটা ছিন্ন হওয়া মানে কি, এই পুরো বর্তনীটা ছিন্ন হয়ে যাওয়া এই তড়িতের থেকে। ধরো এখানে কারেন্ট কি আর কেউ পাচ্ছে, এখানে তুমি ভাববে এই এতটা অব্দি কারেন্ট আসছে মানে এটা তো জ্বলছে, কিন্তু না, কারেন্ট সবসময় কি একটা ক্লোজ লুপে চলে, সবসময় কারেন্ট কিভাবে চলে, একটা ক্লোজ লুপে চলে। ধরো কোথাও থেকে কারেন্টটা গেল, আবার সেই কারেন্টটা সেখানে যেই শেষ হবে, মানে শেষ হবে মানে কি, এইভাবে ক্লোজ লুপে থাকে, ব্যাটারির নেগেটিভ প্রান্তে এসে কারেন্টটা আবার পৌঁছায়, দুই প্রান্তের বিভব প্রভেদ তবে হবে, এটা ধরো পজিটিভ দিক, এটা নেগেটিভ দিক, পজিটিভ দিক থেকে কারেন্ট এসে নেগেটিভ দিকে যায়, কেন, কারণ ইলেকট্রন গুলো নেগেটিভ দিক দিয়ে যে পজিটিভ দিকে আসে। তো ওটা ছাড়ো, ওটা বলেছিলাম তখন। এখন এখানের যে তড়িৎ তারটা কেটে গেছে, সেই কাটা তারটা পুরো বর্তনীর সংযোগটাকে নষ্ট করে দিয়েছে, অর্থাৎ ঘরে কোনো বৈদ্যুতিক সংযোগ নেই, কিছুই চলছে না। এবার যখন কারেন্টের মিস্ত্রি আসবে, ধরো কারেন্টের মিস্ত্রি যে আসবে, তাকে এইখান থেকে শুরু করে করে, যেহেতু সব অফ হয়ে গেছে, ঠিক আছে, তোমার ঘরে লাইট পাখা ফ্রিজ এসি টিভি সব অফ হয়ে গেছে, এবার বৈদ্যুতিক মিস্ত্রিকে এক এক ভাবে দেখতে হবে, যে এসি খারাপ হয়েছে না বাল্ব খারাপ হয়েছে না পাখা খারাপ হয়েছে, এক একবার তাকে দেখতে হবে, তাহলে অনেক সময় লাগবে। সেই কারণে আমরা ঘরের যে বর্তনীটা, সেটা সমান্তরাল সমবায়ে সাজাই। কেন, এবার দেখো, ধরো দাঁড়াও মুছে দিই এটা, এটা ধরো তোমার কারেন্টের উৎস, এটা ধরো তোমার তার বেরিয়েছে, এবার এইখানে তোমার আছে একটা বাল্ব, ঠিক আছে, এইখানে তোমার আছে ফ্যান, দেখো, ঠিক আছে, এটা এই ঘরে হয়ে গেল। এখান থেকে আছে তোমার এসি, এখান থেকে এসি থাকলো, আবার দুয়ারের বারান্দার, এটা তোমার আলো, এটা তোমার হচ্ছে
ফ্যান, আর এটা তোমার হচ্ছে রান্নাঘরের ফ্রিজ। এবার তুমি ভালো করে দেখো, ধরো এসির এখানে আমরা একটা সুইচ দিলাম, ঠিক আছে, লাইটের এখানে একটা সুইচ দিলাম, ফ্যানের এখানে একটা সুইচ দিলাম, এই লাইটের এখানে একটা সুইচ দিলাম, এই লাইটের এখানে একটা সুইচ দিলাম, এই ফ্রিজের এখানে একটা সুইচ দিলাম। তাহলে যখন দেখো এই সুইচটাকে আমি অফ করব, ঠিক আছে, এই সুইচটা ধরো অফ আছে, ধরো বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন আছে, তাহলে দেখো নেগেটিভ প্রান্তের সাথে যুক্ত আছে, পজিটিভ প্রান্তের, এই পজিটিভ প্রান্তের সাথে যুক্ত, নেগেটিভ প্রান্তের সঙ্গে যুক্ত, মানে এটা একটা সেপারেট জায়গায় হচ্ছে। তাহলে এর সাথে বাদ বাকি কিছুর স্বাদ নেই। এটা ধরো এই তারটা ধরো ইঁদুরে কেটেছে এখানে, ঠিক আছে, এখন বৈদ্যুতিক মিস্ত্রি যখন আসবে তখন তাকে সবগুলো দেখতে হবে না, কারণ সবগুলো তখন চলছে, প্রত্যেকটাই দেখো পজিটিভ নেগেটিভের সাথে যুক্ত আছে। সুইচ অন করলে যে যার পার্সোনাল ভাবে ভোল্টেজ মানে বিভব প্রভেদ পেয়ে যাবে, যে যার আলাদা আলাদা কারেন্ট প্রবাহিত হবে। এখন এই এসি চলছে না মানে বৈদ্যুতিক মিস্ত্রি দেখে নেবে তাহলে এসির তারে গন্ডগোল আছে, তাহলে কাজটা অনেক সুবিধা হবে। এই কারণে আমাদের যে ঘরের বর্তনীটা, পুরো বর্তনীটা আমরা সমান্তরাল সমবায়ে সাজিয়ে থাকি।